আসসালামু আলাইকুম। একাদশ দ্বাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমি আজকে আবারও হাজির হলাম তোমাদের আইসিটি বইয়ে প্রথম অধ্যায় অর্থাৎ বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত এই অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে। টপিকটার নাম হলো ক্রায়ো সার্জারি। এই ক্রায়ো সার্জারি টপিকটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই টপিক থেকে প্রতি বছর বলতে গেলে প্রায় সময় প্রশ্ন আসে। এখন কথা না বাড়িয়ে চলো আমরা আমাদের মূল টপিকে চলে যাই। প্রথমত আমাকে বুঝতে হবে ক্রায়ো সার্জারি জিনিসটা কি। হ্যাঁ, ক্রায়ো সার্জারি এটা হলো এক ধরনের চিকিৎসা পদ্ধতি। অনেক রকমের সার্জারি হয় না? ক্রায়ো সার্জারিও তার মধ্যে একটা। এখন কথা হচ্ছে এই ক্রায়ো সার্জারিটা কিভাবে করে? ক্রায়ো সার্জারিটা কিসের জন্য করে এবং কিভাবে করে? দেখো, আমাদের শরীরে টিস্যু আছে না? অনেকগুলো টিস্যু আছে। তো আমাদের শরীরের কোনো স্থানের কোনো টিস্যু যদি আ নষ্ট হয়ে যায় বা কোনো টিস্যু যদি অস্বাভাবিক আচরণ করে, তখন ক্রায়ো সার্জারির মাধ্যমে অত্যন্ত ঠান্ডা তাপমাত্রা ব্যবহার করে শরীরের ওই অস্বাভাবিক বা নষ্ট হয়ে যাওয়া কোষগুলোকে ধ্বংস করা হয়। আবারও বলতেছি, দেখো, ক্রায়ো সার্জারি আমি এখানে লিখে রাখছি। ক্রায়ো সার্জারি হলো এক ধরনের চিকিৎসা পদ্ধতি। ক্রায়ো সার্জারি হলো এক ধরনের চিকিৎসা পদ্ধতি। আচ্ছা, এই যে চিকিৎসা পদ্ধতি, যেখানে কি করে অত্যন্ত ঠান্ডা তাপমাত্রা ব্যবহার করে শরীরের রোগাক্রান্ত বা অস্বাভাবিক টিস্যু ধ্বংস করা হয়। আচ্ছা, এখন দেখো, ঠান্ডা প্রয়োগ করা মানে কি? তাপমাত্রা কমানো, তাপমাত্রা কমিয়ে দেওয়া। এখন কত তাপমাত্রা ব্যবহার করে আমাদের এই ক্রায়ো সার্জারিটা করানো হয়? আমি একটু বলি। -41 ডিগ্রি সেলসিয়াস থেকে তোমার এটা হচ্ছে 196 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত 196 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা ব্যবহার করা হয়। তাপমাত্রা বাড়াই না, কিন্তু তাপমাত্রা হ্রাস করে তারপর এই কাজটা করানো হয়। কত ডিগ্রি সেলসিয়াস থেকে কত ডিগ্রি সেলসিয়াস? -41 ডিগ্রি সেলসিয়াস থেকে 196 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমিয়ে আমাদের এই অপারেশনটা বা এই সার্জারিটা করানো হয়। আচ্ছা, আমি একটু উদাহরণ দিয়ে বলি। ক্রায়ো সার্জারি তোমার অনেক ক্ষেত্রে ব্যবহার করা হয়। কোথায় কোথায় ব্যবহার করা হয় দেখো? ছোট টিউমার, আঁচিল, গোলাকার ফুসকুড়ি, হ্যাঁ, এগুলার ক্ষেত্রে ক্রায়ো সার্জারি ব্যবহার করা হয়। ধরো, আমাদের অনেক সময় ছোটখাটো টিউমার হয় বা আঁচিল, আঁচিল তো চিনো। তো আঁচিল, সাপোজ ধরো আমার শরীরে একটা আঁচিল হলো। এখন এই আঁচিলটা কিভাবে রিমুভ করবা? এই আঁচিলটা কিভাবে রিমুভ করবা? এই আঁচিলটা রিমুভ করতে হলে ক্রায়ো সার্জারি হচ্ছে সবচেয়ে বেস্ট অপশন। আর অন্যান্য অপশন দিয়ে হয়তো করা যায়, কিন্তু ক্রায়ো সার্জারি হচ্ছে বেস্ট অপশন। কেন বেস্ট অপশন? কারণ ক্রায়ো সার্জারি এমন একটা চিকিৎসা পদ্ধতি যেখানে খুব একটা কাটাছেঁড়া হয় না, রক্তপাত হয় না, খুব একটা ব্যথাও হয় না। যার কারণে এটা অনেক জনপ্রিয় একটা চিকিৎসা পদ্ধতি। ওই পদ্ধতির মাধ্যমে আঁচিল বলো, তারপর ছোট টিউমার, গোলাকার ফুসকুড়ি, ত্বকের ছোট ছোট ক্যান্সার যেমন লিভার ক্যান্সার, প্রোস্টেট ক্যান্সার, বৃক্ক বা কিডনির যে ক্যান্সারটা হয়, ফুসফুস ক্যান্সার, মুখের ক্যান্সার ইত্যাদি ক্ষেত্রে ক্রায়ো সার্জারি ব্যবহার করা হয়। আচ্ছা, তাহলে এতটুকু ক্লিয়ার হইছো ক্রায়ো সার্জারি জিনিসটা কি এবং কিভাবে এটা ইউজ করা হয়। এটা আরেকটু বিস্তারিত আলোচনা করি আমরা। ক্রায়ো সার্জারিটা কিভাবে ইউজ করা হয় সেটা আমি এখানে লিখে রাখছি। প্রথমে যে কাজটা করা হয় যে কোনো কিছুর ক্ষেত্রে, তোমার আগে প্রথম কাজ হচ্ছে কোন রোগটা হইছে সেটা নির্ণয় করা। তো ক্রায়ো সার্জারির ক্ষেত্রেও তাই। প্রথমে হচ্ছে রোগ নির্ণয়। রোগ নির্ণয় কিভাবে করবে? ইমেজিং টেস্টের মাধ্যমে। ইমেজিং টেস্ট কিভাবে করে? আল্ট্রাসাউন্ড বা এমআরআই এর মাধ্যমে ইমেজিং টেস্ট করানো হয়। আল্ট্রাসাউন্ডের মাধ্যমে বা এমআরআই এর মাধ্যমে। আল্ট্রাসাউন্ড দিয়েও তুমি যে জায়গায় সমস্যা ওই জায়গার ছবিটা দেখা হয়। এমআরআই দিয়ে আরও ক্লিয়ার ছবি পাওয়া যায়। যাদের কখনো কখনো এটা আল্ট্রাসাউন্ড দিয়ে ক্লিয়ার হয়ে যায়, কখনো কখনো এমআরআই দিয়েও চেক করতে হয়। তারপর, কারণ দেখো, আগে তো রোগ নির্ণয় না করলে কোথায় কি সমস্যা সেটা তো আমি ডাক্তার আন্দাজে চিকিৎসা করে দিতে পারবে না, তাই না? সাপোজ ধরো আমার আহ, এখানে একটা টিউমার হয়েছে, কোনো পরীক্ষা টরীক্ষা না করাইয়া ডাক্তার আমাকে এখানে অপারেশন করাই দিচ্ছে, তাহলে কি হবে? হবে না।
এই জন্য আগে প্রথম কাজ হচ্ছে রোগ নির্ণয় করা, কোন জায়গায় সমস্যাটা হয়েছে। তারপর হচ্ছে রোগীকে প্রস্তুত করা। রোগীকে প্রস্তুত করা বলতে যদি অ্যানেস্থেসিয়া দিতে হয় অ্যানেস্থেসিয়া দিবে, লোকাল অ্যানেস্থেসিয়া দিবে। অনেক সময় অ্যানেস্থেসিয়ার প্রয়োজনও পড়ে না। তারপর হচ্ছে রোগ নির্ণয় গেল, রোগী প্রস্তুত গেল। এরপর হচ্ছে ক্রায়োপ্রোব স্থাপন। ক্রায়োপ্রোব জিনিসটা দেখতে হচ্ছে জাস্ট একটা কলমের মতো, এরকম একটা কলমের মতো। এটা একটা ক্রায়োপ্রোব, দেখতে মোটামুটি কলমের মতো। ওই ক্রায়োপ্রোবে একটা একদমই যে দেখো কলমে যেরকম একটা একদম ইয়া থাকে না, চিকন, তো এখানেও চিকন সুইয়ের মতো একটা ইয়া থাকে। ওইটার মাধ্যমে কি করে, ইমেজিং স্ক্যানের সাহায্যে আল্ট্রাসাউন্ড বা এমআরআইতে দেখে দেখে আক্রান্ত টিস্যুতে কি করা হয়, প্রবেশ করানো হয়। কিসের মাধ্যমে? ক্রায়োপ্রোবের মাধ্যমে। আচ্ছা, এখন কথা হচ্ছে এইখানে তাপমাত্রা কমিয়ে যেটা প্রবেশ করানো হচ্ছে, ধরো আমার এখানে একটা টিউমার হয়েছে বা এখানে একটা আঁচিল হয়েছে, তো এখানে আমাকে ক্রায়োপ্রোবের মাধ্যমে যেটা প্রবেশ করাচ্ছে ওই জিনিসটা কি? এখানে যেটা প্রবেশ করানো হচ্ছে কিসের মাধ্যমে ঠান্ডা করা হচ্ছে? এটা একটা প্রশ্ন। আচ্ছা, ঠান্ডাটা কিসের মাধ্যমে করানো হয়? এটা করানো হয় কিছু গ্যাস আছে, ওই গ্যাসের মাধ্যমে করানো হয়। বেশিরভাগ ক্ষেত্রে যে গ্যাসটা ইউজ হয় সেটা হলো তোমার নাইট্রোজেন গ্যাস। বেশিরভাগ ক্ষেত্রে যে গ্যাসটা ইউজ করা হয় সেটার নাম হচ্ছে নাইট্রোজেন গ্যাস। ক্রায়োপ্রোবের মাধ্যমে এখানে নাইট্রোজেন গ্যাস আহ, দেওয়া হয়, যার মাধ্যমে এটা ঠান্ডা হয়। এখন এটা যার থেকে যতটুকু প্রয়োজন আর কি। এটা -196, আবার প্লাস মনে করিও না, প্লাস হইলে তো বাইরে মানুষও বাঁচবে না, যে ডাক্তারের করাইতে যাবি তো বাঁচবে না। আচ্ছা, যাই হোক, তাহলে ক্রায়োপ্রোবের মাধ্যমে আমাদের সাপোজ আমার এখানে একটা আসিল হয়েছে, ওই আসিলে নাইট্রোজেন গ্যাস প্রবেশ করানো হবে। ওইটার মাধ্যমে কি আমার এখানে ওই যেখানে সমস্যা রয়েছে ওইখানে একদম ঠান্ডা করে ফেলা হবে। তো ফ্রিজের পানি রাখলে যেরকম বরফ হয়ে যায় না, ওরকম বরফের মতো বানিয়ে ফেলবে। আচ্ছা, এখন কি শুধু নাইট্রোজেন গ্যাস ইউজ করা হয়? না, নাইট্রোজেন গ্যাস বেশি ইউজ করা হয়। এছাড়াও তোমার ক্রাইজেনিক এজেন্ট হিসেবে কার্বন ডাইঅক্সাইড ইউজ করা হয়, আর্গন গ্যাস ইউজ করা হয়, নাইট্রাইজ গ্যাস ইউজ করা হয়, তারপর হচ্ছে ইটাইল ইউজ করা হয়, ক্লোরাইড ইত্যাদি ব্যবহার করা হয়। নাইট্রোজেন গ্যাসটা একটু বেশি ব্যবহার করা হয়। এগুলোর মাধ্যমে মূলত আমাদের প্রসেসিংটা হয়, ওখানে ঠান্ডা করানো হয়, তাপমাত্রা কমিয়ে ঠান্ডা করা হয়। ফ্রিজের পানি রাখলে যেমন বরফ বানিয়ে ফেলা হয়, এটা করতে এভাবে বরফ বানিয়ে ফেলা হয়। তাহলে রোগ নির্ণয়, রোগ প্রস্তুত, তারপর ক্রায়োপ্রোব স্থাপন। হ্যাঁ, এরপর ঠান্ডা তরল প্রয়োগ, মানে প্রবের মাধ্যমে গ্যাস প্রদান। সেটা নাইট্রোজেন হইতে পারে, সেটা তোমার কার্বন ডাইঅক্সাইড হইতে পারে, আর্গন হইতে পারে, নাইট্রাস অক্সাইড হইতে পারে, ইথাইল হইতে পারে, ক্লোরাইড হইতে পারে ইত্যাদি। Okay? এরপর আহ, প্রয়োজন হলে যেখানে ঠান্ডা করা হয়েছে ওইখানে আবার হিমায়িতকরণ করা হয় এবং কি করা হয়, গরম করা হয়। যদি প্রয়োজন হয় আবার ওইটাকে গরম করে পরে আবার ঠান্ডা করা হয়। এটা প্রয়োজনের ক্ষেত্রে, এটা একটা প্রসেস। কাজ শেষ হয়ে গেলে প্রোবটা নিয়ে ফেলা হয়। এটা হচ্ছে ক্রায়োসার্জারির কিভাবে করানো হয় সেটাই। এখন এই ক্রায়োসার্জারির ক্ষেত্রে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এখানে তোমার কাটাছেঁড়া তেমন একটা হয় না বললেই চলে। ব্লিডিং অর্থাৎ রক্তপাত তেমন একটা নাই, হয় না। তারপর আমি সুবিধাগুলো এখানে লিখে রাখছি কিন্তু আহ, খরচ কম, খরচ কম, অপারেশনটা এত জটিল কোনো অপারেশন না। তারপর হচ্ছে তোমার পার্শ্ব প্রতিক্রিয়া নাই, বলতে গেলে প্রতিক্রিয়া নাই। কাটাছেঁড়ার কথা বললাম, রক্তপাতের কথা বললাম, আর ব্যথাও হয় না। যখন অপারেশন করে তখন হয়তো একটু ব্যথা লাগতেও পারে, কিন্তু পরবর্তীতে এটার আর ব্যথা থাকে না। অপারেশন শেষ তো আর ব্যথাও শেষ। এরপর আহ সুবিধা যেমন আছে, হালকা পাতলা অসুবিধাও আছে। অসুবিধাগুলো হচ্ছে কি, প্রথমত শনাক্তকরণ। আমার রোগ নির্ণয়ের ক্ষেত্রে যদি ভুল হয়, ডাক্তারের যদি রোগ নির্ণয়ের ক্ষেত্রে ভুল হয়, কারণ ডাক্তার তো রোগটাকে কিভাবে নির্ণয় করবে, ইমেজিং টেস্ট করবে। তারপর হচ্ছে ইমেজিং টেস্টের মাধ্যমে, ইমেজিং টেস্ট মানে আল্ট্রাসাউন্ড বা এমআরআই করবে, আল্ট্রাসাউন্ড বা এমআরআই করার পর ওখানে যদি অবস্থানটা সঠিকভাবে চিহ্নিত করা না যায়, সাপোজ আমার জিনিসটা আছে এখানে, আমার সমস্যা এখানে, আমার
অবস্থানটা যদি আমি এখানে নির্ণয় করে ফেলি, তাহলে এখানে যদি ক্রায়োপ্রোব ইউজ করা হয় তাহলে ওটা তো ভুল হবে, তাই না? কারণ আমার সমস্যা কোথায়? এই জায়গায়। বুঝা গেছে? এক। এরপর আহ তোমার কার্যকারিতা অনিশ্চিত। কার্যকারিতা অনিশ্চিত বলতে কিরকম? ধরো আমার এখানে একটা আঁচিল হইছে, আমি ক্রায়োসার্জারির মধ্যে আঁচিলটা রিমুভ করে ফেলছি। কিন্তু পরবর্তীতে আবার একটা সম্ভাবনা থাকে এটা আবার হওয়ার। কিছু, কিছু ক্ষেত্রে এই সম্ভাবনাটা থেকে যায়। তারপর হলো আ সীমিত ব্যবহার। ব্যবহার কম হয়, তবে এই মুহূর্তে বাংলাদেশে অনেক ইউজ হচ্ছে এটার। অনেক জায়গায় এটার ব্যবহার হচ্ছে। তো এই হচ্ছে ক্রায়োসার্জারি। সামারিটা হচ্ছে কি, ক্রায়োসার্জারি এমন একটা চিকিৎসা পদ্ধতি যেটার মাধ্যমে আমাদের শরীরের কোনো কোষ আ অস্বাভাবিক হয়ে গেলে বা নষ্ট হয়ে গেলে ক্রায়োপ্রোবের মাধ্যমে ঠান্ডা আ গ্যাস প্রবের মাধ্যমে গ্যাস প্রদান করে, বিশেষ করে নাইট্রোজেন গ্যাস প্রদান করে, ঠান্ডা করে তারপর ওই সমস্যার জায়গাটা আ যদি সেটা তোমার আ টিস্যু, হ্যাঁ? টিস্যু যদি আক্রান্ত থাকে, সে আক্রান্ত টিস্যুটাকে ধ্বংস করে ফেলা হয়। আচ্ছা, আমি এখানে মনে হয় টিস্যুর পরিবর্তে কোষ শব্দটা বেশি ব্যবহার করছি। এটা আসলে কোষ হবে না, এটা টিস্যুই হবে। তোমরা একটু আ ভিডিওটা দেখার সময় কোষকে টিস্যু হিসাবে গ্রহণ করবা। আ আমি একটু ভুল করে ফেলছিলাম মনে হয়। যাই হোক, তো এই হচ্ছে ক্রায়োসার্জারি। শেষ কথা হচ্ছে কি, ঠান্ডা প্রয়োগ করে তাপমাত্রা কমিয়ে ফেলা হয়, ঠান্ডা প্রয়োগ করে ওটার মাধ্যমেই তোমার ক্রায়োসার্জারি করানো হয়। খুব বড় ধরনের কোনো অপারেশন না এটা। আ এখানে আরেকটা প্রশ্ন থেকে যেতে পারে, ক্রায়োসার্জারির মাধ্যমে কি যেকোনো আ ক্যান্সারের ক্ষেত্রে প্রয়োগ করা যাবে কিনা? ক্রায়োসার্জারি যেকোনো ক্যান্সারের ক্ষেত্রে প্রয়োগ করা যাবে কিনা? না। সব ক্যান্সারে প্রয়োগ করা যাবে না। ছোট, ছোট ক্যান্সার, ছোট, ছোট সমস্যা, বড় হইলে ক্যান্সার বড় হয়ে গেলে আ তখন আর এই ক্রায়োসার্জারি ওখানে কাজে আসবে না। তো এই হচ্ছে ক্রায়োসার্জারি নিয়ে আজকের টপিকটা। আ আশা করি তোমরা বুঝতে পেরেছ। কারো কোনো জায়গায় কনফিউশন থাকলে সেটা আমাকে কমেন্টে কমেন্ট করে জানাবা। আর তোমরা যদি ক্লাসটা করে উপকৃত হয়ে থাকো, তাহলে তোমাদেরকে রিকোয়েস্ট করব তোমরা তোমাদের বন্ধুদেরকেও ক্লাসগুলো দেখতে বলিও। আর অবশ্যই লাইক করবা, শেয়ার তো অবশ্যই করবা। আর কোনো প্রশ্ন জানার থাকলে, কোনো প্রশ্ন থাকলে সেটা কমেন্টে জানাবা। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো। আসসালামু আলাইকুম।